যে জায়গাটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই জায়গাটি হচ্ছে আসলে এমআইএসটি। এমআইএসটির অর্থ হচ্ছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেখান থেকে আমার জীবনের গল্প শুরু। এমআইএসটি এমন একটি ইউনিভার্সিটি যেখানে হাঁটতে চলতে নিয়ম কানুন, খেতে বসতে নিয়ম কানুন, গান বাজনা করতে নিয়ম কানুন, এমনকি ওই যে দেখতে পাচ্ছেন এমআইএসটি ক্যাফেটেরিয়াটি, সেখানে সিরিয়াল দিয়ে খাবার নিতে হয়। যে সুন্দর ফুল এবং ফুলের কলি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হাত দেওয়া কিন্তু নিষেধ। ওই যে দূরে প্লাজাটি দেখতে পাচ্ছেন, সেখানে ওঠাও নিষেধ। যত সুন্দর ফুল আপনারা দেখতে পাচ্ছেন, আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে এমআইএসটি ইউনিফর্মটি তার চেয়ে বেশি সুন্দর, একদম ধূসর নীল রঙের। ইউনিভার্সিটির মোটো ছিল টেকনোলজি ফর অ্যাডভান্সমেন্ট। ছাত্র জীবনে আমার কোনো অ্যাডভান্সমেন্ট হয়েছিল কিনা জানি না, কিন্তু ব্যক্তিগত জীবনে কিছু একটা অ্যাডভান্সমেন্ট হয়েছিল। এই যে ছেলেগুলোকে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু কোনো স্কুল কলেজের ছেলে নয়, তারা সকলেই ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র। কিন্তু এই নীল শার্টের মাঝে লুকিয়ে ছিল বন্ধুত্ব, আড্ডা, দুষ্টুমি, দুঃখ, মান অভিমান, হতাশা, বেদনা এবং সকল রকমের অনুভূতি। আমিও তাদেরই একজন। এমআইএসটিতে বৃহস্পতিবার মানেই হচ্ছে ঈদের দিন। আপনি যদি ছেলে হয়ে থাকেন, আপনার মনে হতে থাকবে আপনার চারিপাশে ঘুরছে হলিউড, বলিউড, টালিউড, ঢালিউডের নায়িকারা। কিন্তু দুঃখের বিষয় এই যে রবিবার থেকে বুধবার ওই নায়িকাদেরকে আপনি ইউনিফর্মের কারণে খুঁজেও পাবেন না। শোনাবো আপনাদের কোনো এক বৃহস্পতিবারের কাহিনী। আমি বসে বসে চিপস আর জুস খাচ্ছিলাম। একটা ছেলে কোনো দামই পাচ্ছিল না, আর অপরদিকে আরেকটি ছেলে জমিয়ে যাচ্ছিল, জমিয়ে যাচ্ছিল, জমিয়ে যাচ্ছিল। মজার ব্যাপার হলো সে বন্ধুটি আমার সিএসসি ডিপার্টমেন্টের ইয়েন। সেদিনই দেখা হয়ে যায় আমার মনের রানীর সাথে, যার জন্য টাইটানিক সিনেমার মতো 5 মিনিট বরফ ধরে ঝুলে থাকতে পারবো। বরফে জায়গা থাকা সত্ত্বেও পানিতে ডুবে মরতে পারবো। আমি যথেষ্ট সাহসী টাইপের ছেলে, তাই সাহস করে প্রপোজটা করেই ফেললাম। আপনারা যদি আমাকে অত্যাধিক সাহসী ভেবে থাকেন, তাহলে আপনারা ভুল ভাবছেন, কারণ আমি তখনও বসে বসে চিপস আর জুসই খাচ্ছিলাম। সিদ্ধান্ত নেই যোগাযোগ করব বন্ধু ইয়েনের সাথে। কিরে শামিম, ডাকছিস নাকি এই সময়? দোস্ত চেন, ওই যে গত বৃহস্পতিবার তোর সাথে একটা মেয়ে দেখলাম না? হ্যাঁ হ্যাঁ। ওই মেয়েটার সাথে একটু আমার কথা বলে দেন। না দোস্ত, এখন খিদারিতে লাগছে, এখন ভালো লাগতেছে না এইসব। দোস্ত বনলে দেখাবো তোকে, দোস্ত একটু দেখ। আরে না বেটা, ওই মেয়ে অন্য কোনো ডিপার্টমেন্টের ছেলের সাথে কথাই বলে না, আমি পারবো না এটা। আচ্ছা দোস্ত, আচ্ছা কেএফসি দোস্ত, কেএফসি দোস্ত প্লিজ। কালকে 10:30টার সময় ক্যাফেতে চলে আসবি, বাকি রেসপন্সিবিলিটি আমার। থ্যাঙ্কস দোস্ত। তুই কোক খাবি দোস্ত? কোক দিয়ে একটা তোর। ঠিক আছে, তুই কি খাওয়াবি না খাওয়াবি দেখ। কেএফসির বিনিময়ে আমার বন্ধু ইয়েন সেনাপতির মতো যুদ্ধে নেমে যায়। কেন দোস্ত, আমি কেন অন্য একটা ডিপার্টমেন্টের ছেলের সাথে কথা বলবো? দোস্ত তুই খালি ছেলের কোয়ালিটি শো, পারে নাকি? নাটক পারে, গান পারে, লেখাপড়ায় ভালো, আর আর 5 ওয়াক্ত নামাজও পড়ে। 5 ওয়াক্ত নামাজও পড়ে? সিরিয়াসলি? শিওর না? তাহলে দোস্ত নিশ্চয় পড়ালেখায় ভালো। শিওর না। দোস্ত তোরা তাহলে থাক, কথা বল, আমি ঘুরে আসতেছি। বাপ্পার বন্ধু ইয়েন আমাকে একা বিপদে ফেলে রেখে চলে যায়। আমি সেদিন বুঝতে পারি যে একটা মেয়েকে নিজের মনের কথা বলার চেয়েও ক্যারেট কলেজে 300টা ক্যারেটের প্যারেডে কমান্ড দেওয়া অনেক সোজা। জানেনই তো আমি আবার অনেক সাহসী টাইপের ছেলে, তাই মনের কথা বলতে না পারলেও মোবাইল নাম্বারটা চাইতে লজ্জা পাইনি সেদিন। আমার প্রতি রাতে ডিউটি ছিল তার মোবাইল নাম্বারটি খুঁজে খুঁজে বের করা। কল বাটনে চাপ দেই ঠিকই, কিন্তু কল আর দেওয়া হয় না। বাস্তবে তার সাথে আমার কথা হোক কিংবা না হোক, স্বপ্নে তার সাথে আমি ঠিকই দেখা করি, কথাও বলি, গানও গাই। আমি তোমার ডিরেক্টর, তুমি হিরোইন, আমার সাথে অ্যাক্টিং তুমি কইরো চিরদিন। তুমি আমার ডিরেক্টর, আমি হিরোইন, তোমার সাথে অ্যাক্টিং আমি করব চিরদিন। আমার সাথে অ্যাক্টিং তুমি কইরো চিরদিন।
জানেনই তো আমি আবার বেশ সাহসী টাইপের ছেলে। বাস্তবে আমাদের কথা শুরু করলো, 3-4 দিন কথা বললাম, ভালোই যাচ্ছিল দিনগুলো। কিন্তু হঠাৎ সে একদিন আমায় জানায় সে এমআইসি ছেড়ে এনএসসি চলে যাবে। সেটা শোনার পর আমার মনে হলো টাইটানিকের যে বরফ ঝুলে থাকার প্ল্যান আমি করেছিলাম তা গলে গেল। ভালো লাগতো না কোনো কিছুই আমার। ক্লাস শেষ করার পরে বন্ধুরা যখন আড্ডায় ডাক দিত তখন আমার ভালো লাগতো না। অনেক শূন্যতা বোধ হতো, অনেক একাকিত্ব ভর করলো। এমআইএসটির পথটা অনেক বেশি বড় হতে লাগলো। 4 বছর পেরিয়ে গেছে, এখন আমি গ্রাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ার। অনেক আত্মবিশ্বাসী, সাহসী এবং অনেক অনেক বেশি হ্যান্ডসাম। এতটাই বেশি হ্যান্ডসাম যে কোনো মেয়ের নজরে রাখতে পারে। কিন্তু একটি বিয়ের দাওয়াত আমার জীবনের মোড়টাই ঘুরিয়ে দিল। চার বছর পর মনের রানীকে দেখার পর টাইটানিকের বরফটি আবার আগের মতো জমাট বাঁধতে শুরু করল। কিন্তু নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না, এ তো অসম্ভব। আমি সেই রাতেই খোঁজ লাগালাম ঘটক পাখি ভাইকে। ইয়ান, হ্যাঁ শামিম দোস্ত, কি অবস্থা? মামা ওই যে 4 বছর আগে এমআইএসটিতে ওই মেয়েটার ভালো লাগছিল, ওই মেয়েটা কি এখন সিঙ্গেল আছে? না দোস্ত, সিঙ্গেল টিকেল মনে হয় নাই। আর দোস্ত আমি এখন খাইতে বসছি, খিদা লাগছে। বনলতা খাও। বনলতা? দোস্ত তো সিঙ্গেল থাকার প্রশ্নই আসে না। আচ্ছা কেএফসি? দোস্ত সেই দিন কি আর আছে? আচ্ছা আচ্ছা ফাইনাল ফাইনাল। দোস্ত মেয়ে এখনো সিঙ্গেল আছে, এখনই ফোন দেয়, জমা খাওয়া দোস্ত। আচ্ছা দোস্ত, থ্যাঙ্কস থ্যাঙ্কস। আচ্ছা ঠিক, ওকে দোস্ত, বাই। আমাদের মাঝে আবার কথা বলা শুরু হলো। সেই হাসি ঠাট্টা আনন্দ সবকিছু ভাগাভাগি করে নেওয়া, কত কত যে কথা বলতাম দুজন। আমি যেন মরুভূমির মাঝে বৃষ্টির দেখা পেলাম। অনেকদিন পর আমার মনের রানী আমাকে তার মনের কথাটি জানায়। আচ্ছা শামিম, I think I like you. এরপর আমরা দেখা করা শুরু করলাম। হেঁটে হেঁটে ঘুরতাম, ফিরতাম এবং নানা রকমের গল্প করতাম। কাছে আসা ব্যাপারটা আপনারা দেখে নিন, আমি আর কিছু বলতে পারছি না। অবশেষে আমাদের দুই পরিবারের সম্মতিক্রমে আমাদের আগ অনুষ্ঠিত হয়। অবশেষে কি ভেবেছিলেন কাহিনী এখানেই শেষ? কিন্তু কাহিনী বরং এখান থেকে শুরু। আমি পড়তে চলে গেলাম ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়াতে। রায়না রয়ে গেল ঢাকায়। ওখানে জীবন যেমন তেমন আমার কেটে যাচ্ছিল, কিন্তু রায়না বাংলাদেশে থাকাতে তার নানা রকম প্রবলেমে ফেস করতে হয়। তার মধ্যে কিছু প্রবলেম আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রবলেম নাম্বার 1। দেখো রায়না, তুমি যে তোমার হাজবেন্ডকে এত বিলিভ করছো এটা কিন্তু ঠিক না। স্বামী মালয়েশিয়াতে পড়ালেখা করছে নাকি অন্য মেয়েদের সাথে ঘোরাঘুরি করছে এটা কিন্তু তুমি জানো না। আই প্রেফার তুমি একটু অ্যালার্ট থাকো। প্রবলেম নাম্বার 2। কি শুনছিস সব মা বলবে ঠিক, তুই নাকি ওর ছেলের জন্য বলার জন্য এখনো ওয়েট করছিস? হ্যাঁ, তুই জানিস ওই দেশে কি হয়? আরে ওই দেশে তো চখাম মেয়ে আছে, ক্যাসিনো ম্যাক্সিনো কি সব হয়। এখনো বয়স আছে, তুই ছেড়ে দে, বুঝলি? ভালো কথা বলছি। হ্যাঁ। প্রবলেম নাম্বার 3। গার্লস এন্ড ক্যাসিনো, তুমি কি মনে করছো সে এখনো তোমার জন্য বসে আছে? ছেড়ে দাও। প্রবলেম নাম্বার 4। রায়না, তোমার জামাই তো মালয়েশিয়াতে না? আহারে, খুব মিস করো নিশ্চয়ই। একটু তো মিস করি। আমার জামাই তোমার পাশেই বসে আছে। এরকম ছোট ছোট হাজারো প্রবলেমের সম্মুখীন আমরা হই, কিন্তু সকল প্রবলেমেরই সমাধান করে আমরা দুজন আবার একত্রে একই জায়গায় একই পথে একইভাবে হাঁটতে থাকি। ভালোবাসার যাত্রা চলেছিল, চলছে এবং চলতে থাকবে। এতক্ষণ ধরে আপনারা এই ছেলেটার এবং ওই মেয়েটির যে কাহিনীটি দেখলেন সেটি আসলে আমার এবং রায়নার নিজস্ব কাহিনী। আমাদের এই গায়ে হলুদ সন্ধ্যায় আপনারা সবাই উপস্থিত হয়েছেন, আমরা খুবই আনন্দিত। আমি আশা করবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর কিছু নয়, নাটক শেষ। ধন্যবাদ। কাট করো তুমি। কাট করো না ভাই, কাট। আর একটু